ডিউ টপার, এই যে টাইম ম্যানেজমেন্টের কথা বলবো, এই টাইম ম্যানেজমেন্টের ব্যাপারগুলো তুমি যদি ফলো করো, তুমি ডিউ টপার হইতে পারবা। অবশ্যই সম্ভব, কেন সম্ভব না? তো চলো তাহলে আমরা একটু ডিউ টপার হইতে কি কি টাইম ম্যানেজমেন্ট দরকার হয় সেই জিনিসটা দেখি। ঠিক আছে, তো প্রথমেই চলে আসো, এই যে ডিউ অ্যাডমিশনের টপ রেজাল্ট করতে টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের মূল যে পরীক্ষা, আমি যদি তোমাদেরকে একদম সিম্পলি যদি বলি, তোমাদের মূল পরীক্ষা হচ্ছে টোটাল মার্কস হচ্ছে 100, আর সাথে হচ্ছে এসএসসি এইচএসসি জিপিএ মিলে হচ্ছে আরো 20। তো ওই 20 আমি বাদ দিয়ে বলতেছি, শুধু যদি 100 মার্কসের কথা চিন্তা করি, সেই 100 মার্কসের মধ্যে তোমার 60 হচ্ছে এমসিকিউ এর উপর, আর বাকি 40 হচ্ছে তোমার রিটেনের উপর। তো এখন তুমি একটা জিনিস খেয়াল করো, তাহলে এই যে 100-র মধ্যে 60 হচ্ছে এমসিকিউ, বাকি 40 হচ্ছে রিটেন, এই প্রত্যেকটা সময় কত? 45 মিনিট করে। তোমাকে একটা খাতা দিবে, এই এমসিকিউ অ্যান্সার করার জন্য সময় পাবা হচ্ছে তুমি 45 মিনিটস, সিকিউ অ্যান্সার করার সিকিউ বা রিটেন, আসলে রিটেন অ্যান্সার করার জন্য তুমি সময় পাবা 45 মিনিটস। এখন খেয়াল করে দেখো, তোমাকে একটা খাতা দিবে, বুঝছো? ওই খাতার মধ্যে তোমাকে ধরো সাপোজ এরকম একটা খাতা দিবে, ওই একই খাতার মধ্যে তোমার এমসিকিউ প্রশ্ন থাকবে, একই খাতার মধ্যে হচ্ছে তোমার রিটেনের প্রশ্ন থাকবে। আর তোমাকে রিটেনের উত্তর দেওয়ার জন্য একটা আলাদা, মানে অনেকটা বোর্ড পরীক্ষা যেরকম হলুদ কাগজে হচ্ছে তুমি পরীক্ষা দিছো না, হলুদ একটা মানে হলুদ কাগজ দিয়ে খাতা দিছে না, এরকম আলাদা আরেকটা হচ্ছে খাতা দিবে, সেখানে রিটেন অ্যান্সার করার জন্য আর একটা ওএমআর দিয়ে দিবে, সেই ওএমআর এ হচ্ছে সেই এমসিকিউ দাগানোর জন্য। তো প্রথমে তোমাদেরকে হচ্ছে ওএমআর উত্তর করতে হবে, টিচাররা বলে দিবে। তো ওএমআর দিয়ে যখন তুমি এমসিকিউ উত্তর করবা, টোটাল টাইম পাবা হচ্ছে 45 মিনিটস। এখন সেই 45 মিনিটস এর মধ্যে দেখো, আমি যদি এখন এমসিকিউতে ঢুকে যাই, দেখো এমসিকিউতে শুরুতে একটা কথা হচ্ছে, তোমার শুরুতে হচ্ছে যে জিনিসটা, যে এখানে হচ্ছে ফিজিক্স হচ্ছে 15, কেমিস্ট্রি হচ্ছে তোমার 15, ম্যাথ হচ্ছে তোমার 15, বায়োলজি হচ্ছে তোমার 15, তাহলে টোটাল হচ্ছে 60 মার্ক। আগে আমি এমসিকিউ নিয়ে কথা বলি, কারণ এমসিকিউটা খুব গুরুত্বপূর্ণ। কেন জানো? কারণ তুমি যদি এমসিকিউতে পাশ করতে না পারো, রিটেন তুমি যতই ভালো দাও তোমার খাতা দেখবে না, সার্কুলার এটা স্পষ্ট করে বলা আছে। তাহলে এমসিকিউ এর পাস মার্ক কত? এমসিকিউ এর পাস মার্ক হচ্ছে তোমার 24। ঠিক আছে, তাহলে এমসিকিউ এর পাস মার্ক হচ্ছে 24, তার মানে এমসিকিউ তে তোমাকে মিনিমাম হচ্ছে 24 প্লাস পেতেই হবে। বাট এখানেও এখন কথা আছে, সার্কুলার আরেকটু সূক্ষ্মভাবে আরেকটা কথা বলা আছে, যে ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটে যতগুলা সিট, তার সর্বোচ্চ 5 গুণ পর্যন্ত ছাত্রছাত্রীদের হচ্ছে রিটেন খাতা দেখা হবে। আমি ধরে নিচ্ছি, তাহলে ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটে ধরো টোটাল সিট কম বেশি মিলা ধরো 2000 ধরে নিলাম, কথার কথা। তাহলে 2000 ধরে নিলে 2000-এর 5 গুণ মানে কত? 10,000। অর্থাৎ তারা আসলে প্রথম 10,000 ছাত্রছাত্রী যারা এমসিকিউতে সর্বোচ্চ মার্কস পেয়েছে, প্রথম 10,000 ছাত্রছাত্রী শুধু তাদের রিটেন খাতাটাই দেখবে। তার মানে আসলে তোমাকে 24 পাইলে হবে না, যদিও বলা আছে যে এমসিকিউ 24-এ পাস, অ্যাকচুয়ালি প্রথম 10,000 জনের মধ্যে থাকতে হবে। আর প্রথম 10,000 জনের মধ্যে থাকতে গেলে তোমাকে 60-এর মধ্যে তুমি ধরে রাখো, তোমাকে 36-37-এর মতো আসলে পেতে হবে, বা 34-35-এর মতো তোমাকে মিনিমাম পেতে হবে। এটা একটা রাফ হিসাব, এদিক সেদিক হতে পারে, বাট ব্যাপারটা কি বুঝছো? শুধু পাশ করলে হবে না। 24 পেয়ে বসে আছো, ভাই আমি তো এমসিকিউতে 24 পাইছি, আমার তো রিটেন খাতা দেখবে না। বলা আছে যতগুলা সিট তার সর্বোচ্চ 5 গুণ, ধরো সিট যদি থাকে 2000, 2000-এর 5 গুণ কত? 10,000, 10,000 পর্যন্ত হচ্ছে রিটেন খাতা দেখা হবে, বাকিরা বাদ। তার মানে তোমার প্রথম 10,000 জনের মধ্যে যদি এমসিকিউতে থাকতে যাও, তাহলে তোমাকে কখনোই 24 পাইলে হবে না, জিনিসটা 24-এর অনেক বেশি। গত বছর এটা মোটামুটি আমি গত বছর পরীক্ষা দিচ্ছে যারা, তাদের সাথে কথাবার্তা বলছি, তারা আমাকে বলছে যে এটা মোটামুটি 35 থেকে 36, গত বছরের হিসাব যদি বলি। তাহলে তোমাকে এমসিকিউতে 35-36 বা তার থেকে বেশি পাইতে হবে, তাহলেই একমাত্র তোমার রিটেন খাতা দেখবে আর কি। ঠিক আছে, তাহলে প্রথমে আসো এমসিকিউতে 35-36 পাওয়ার জন্য কি করবা? হাতে টাইম আছে হচ্ছে 45 মিনিট। তাহলে 45 মিনিট যদি তোমার হাতে টাইম থাকে, তাহলে এবার তুমি চিন্তা করো, প্রথমে তুমি কি করবা? পুরো প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে তুমি একবার করে হচ্ছে দেখবা, এই 60টা প্রশ্ন তুমি 60টা প্রশ্ন হচ্ছে একবার করে কি করবা? দেখবা। দেখে যেগুলা প্রথম দেখাতেই তুমি দাগায় ফেলতে পারো, ধরো একদম প্রথম দেখা, ফার্স্ট স্টেপে কি করবা? প্রথম দেখাতেই তুমি যেগুলো হচ্ছে দাগায় ফেলতে পারো, তুমি সেগুলোই হচ্ছে শুধু দাগাবা। ধরো তুমি কথার কথা, এবং আমি সবসময় একটা অনুরোধ করব, অনুরোধ না এটা আসলে উপদেশ থাকবে, কখনোই হচ্ছে ম্যাথ দিয়ে স্টার্ট করো না। কারণ ম্যাথ প্রথম দিকে মাথা একটু কম কাজ করে, ব্রেনের অ্যাডজাস্ট হতে টাইম লাগে। তো তখন তুমি যদি ম্যাথ দিয়ে শুরু করো, দেখবা যে তুমি ম্যাথ দাগাইতে দাগাইতে 45 মিনিটের মধ্যে তুমি 40 মিনিট তোমার ম্যাথ আনসার করতে চলে গেছে। তাহলে বাকি 5 মিনিটে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আনসার করা সম্ভব না। এই জন্য কখনো ম্যাথ দিয়ে স্টার্ট করবা না, স্টার্ট করবা হচ্ছে
আইদার বায়োলজি, কেমিস্ট্রি অথবা হচ্ছে ফিজিক্স দিয়ে। বাট যদি স্টার্ট করো, স্টিল মাথায় রাখবা বায়োলজিতে তো অত ম্যাথ আসে না, ফিজিক্স কেমিস্ট্রিতে তুমি ফার্স্টে প্রথম দেখাতেই তুমি যেগুলা পারতেছো তুমি শুধু সেগুলোই অ্যান্সার করবা। যেমন আমি আমার স্ট্র্যাটেজি যদি বলি, আমাদের সময় অবশ্য একটু মানে প্যাটার্নটা অন্যরকম ছিল, তখন কোনো রিটেন ছিল না, আমাদের সময় হচ্ছে একদম এমসিকিউ ছিল, 120টা এমসিকিউ আসতো 1.5 ঘন্টায়। আমাদের সময় একটু প্যাটার্নটা অন্যরকম। স্টিল যদি আমি ওইটার সাথে মিলায় বলি, আমি যেমন ফার্স্টে শুরু করছিলাম হচ্ছে ফিজিক্স দিয়ে, দেন আমি দাগাইছি হচ্ছে কেমিস্ট্রি, দেন আমি ম্যাথ না দাগায় আমি চলে গেছিলাম হচ্ছে বায়োলজিতে, লাস্টে ম্যাথ দাগাইছি। ঠিক আছে, তুমি স্ট্র্যাটেজিটা ফলো করতে পারো। এবং তুমি যখন ফিজিক্স দাগাবা, প্রথম দেখাতেই তুমি যেগুলা পারতেছো জ্ঞানমূলক, তুমি ফিজিক্সের এগুলা দাগায় ফেললা। ধরো তোমার 15টা প্রশ্ন, 15টা প্রশ্নের মধ্যে দেখা গেলো যে তুমি 5-6টা প্রশ্ন ফিজিক্সের জ্ঞানমূলক টাইপ আসছে, মানে একদম সহজ বা একক আসছে, দেখি তুমি পেরে গেছো। তুমি ধরো ফিজিক্সের হচ্ছে 5-6টা ফার্স্ট রানে তুমি দাগায় ফেললা বা ফার্স্ট স্টেপে দাগায় ফেললা। দেন কেমিস্ট্রিতে জ্ঞানমূলক প্রশ্ন আরো বেশি থাকে। কেমিস্ট্রি ধরো তুমি প্রথম দেখায় 7-8টা পেরে গেলা, ধরো তুমি 7-8টা পেরে গেছো কেমিস্ট্রি, ব্যাস তোমার কেমিস্ট্রি হচ্ছে দাগায় ফেললা। এইবার তুমি বায়োলজি দাগাবা, তাহলে বায়োলজিতে তুমি কি করবা, 15টার মধ্যে দেখা গেল যে 10-12টা তুমি পেরে গেছো, কারণ বায়োলজি একটু মুখস্থ টাইপ, তাই না? ধরো তুমি 10টা পারলা বায়োলজি প্রথম দেখায়। দেন তোমার মাথা থেকে কিন্তু অলরেডি চাপটা অনেক কমে গেছে, কারণ তুমি এখন চিন্তা করতেছো যে আচ্ছা আমার তো এখন শুধুমাত্র ম্যাথ দাগানো বাকি, আর ফিজিক্স কেমিস্ট্রিতে কিছু হচ্ছে যে মানে প্রথমবারে যেটা স্কিপ করছিলাম যে আমি এটা পারবো অনুধাবনমূলক, তবে আমার সময় লাগবে, সেগুলো তুমি এখন সেকেন্ড স্টেপে দাগাবা। তাহলে কি বুঝছো? তাহলে ফার্স্ট স্টেপে দেখো তোমার মোটামুটি হচ্ছে কত, 18-24টার মতো তোমার প্রশ্ন দাগানো হয়ে গেছে। এইটুকু দাগাইতে দেখবা তোমার 10 থেকে 12 মিনিটের বেশি লাগবে না। এবং এতে করে লাভ কি, পুরো প্রশ্ন তোমার একবার দেখা হয়ে গেছে, মোটামুটি 60টা প্রশ্ন একবার দেখা হয়ে গেছে, আর তুমি মোটামুটি ধরো 24টার মতো ফার্স্ট স্টেপে দাগায় ফেলছো। দেন আসো সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে তুমি কি করবা, ওই যে ফিজিক্সের 3-4টা জিনিস 4-5টা জিনিস ছিল যে ভাই এটা আমি পারবো তবে এখন একটু সময় লাগবে, তুমি এগুলো সেকেন্ড স্টেপে হচ্ছে দাগাও। সেকেন্ড স্টেপে ধরো তুমি ফিজিক্স আরো 3 থেকে 4টা দাগাইলা, আর দেখো তোমার কিন্তু প্রথম 10 মিনিটেই মোটামুটি 10-12 মিনিটে কিন্তু তোমার পাস মার্ক চলে আসছে এমসিকিউতে, 24 পেয়ে গেছো কিন্তু তুমি অলরেডি। এবার আসো, এবার তুমি ধরো সেকেন্ড স্টেপে তুমি হচ্ছে ফিজিক্সের 3-4টা তুমি দাগাইলা, কেমিস্ট্রির মনে করো 3-4টা হচ্ছে দাগাইলা, ধরো আমি 4টা করে ধরতেছি দাগাইলা। আর ম্যাথ তুমি প্রথম স্টেপে দাগাবি নাই, কারণ ম্যাথ হচ্ছে পুরাটাই ম্যাথ, তুমি এখন ম্যাথটাকে টাইম দিবা হচ্ছে সেকেন্ড স্টেপে। ধরো ম্যাথ তুমি টাইম দিয়ে ধরো 8 থেকে 10টা দাগাইছো, হোয়াট এভার 8 থেকে 10টা দাগাইলা, তাহলে সেকেন্ড স্টেপে তুমি কতগুলা দাগাইলা, 4টা 4টা 8টা। বায়োলজি ধরো তুমি প্রথমবারে যা পারছো তার থেকে সর্বোচ্চ 1টা বা 2টা তুমি এক্সট্রা দাগাইছো বায়োলজি, তাহলে ধরো 10টা, ম্যাথ 20টা দাগানো শেষ। তাহলে তোমার মোটামুটি 44 থেকে 45টা প্রশ্ন কিন্তু তোমার দাগানো শেষ সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে তোমার টাইম লাগবে বেশি, ধরো এটা তোমার লাগছে হচ্ছে, ধরো আমি কথার কথা ধরলাম 25 মিনিটই লাগছে, ধরো 25 মিনিটই চলে গেছে। তো কি হয়েছে, 25 মিনিট চলে গেল, তোমার হাতে দেখো আরো ভ্যালুয়েবল, বা ধরো 27 মিনিট চলে গেছে, তাও তোমার হাতে আরো ভ্যালুয়েবল হচ্ছে আরো 7-8 মিনিট সময় বাকি আছে। এই 7-8 মিনিট সময় এখন তুমি ডাবল অ্যান্সারের মধ্যে কনফিউজড, সেগুলা দাগাবা। ডাবল অ্যান্সারের মধ্যে কনফিউজড প্রশ্ন কিন্তু অবশ্যই দাগাবা। কেন দাগাবা, ধরো তুমি 5টা এমন প্রশ্ন আছে যে 5টা প্রশ্নের তুমি হয় ক নয়তো খ, এই দুইটার মধ্যে মনে করো তুমি কনফিউজড। ধরো এই 5টার মধ্যে তোমার 2টা হয়েছে 3টা ভুল গেছে, ধরো ধরো 5টার মধ্যে তুমি ক খর মধ্যে কনফিউজড, আন্দাজে দাগাইছো, 2টা হয়েছে 3টা ভুল গেছে। আমি কিন্তু আবার বলতেছি ডাবল অ্যান্সারের মধ্যে কনফিউজড, অর্থাৎ হয় ক হবে নয়তো খ হবে, এরকম তুমি বুঝতেছো, বাকি 2টা অপশন হবে না, এরকম ধরো 5টা প্রশ্ন আসে, ধরো তুমি দাগাইলা 2টা হয়েছে 3টা ভুল গেল, স্টিল তোমার অ্যাকাউন্টে 2 মার্কস যোগ হইলো, আর 3টা ভুলের জন্য তোমার 0.75 কাটা গেল, তাহলে 2টা হইলো 2 মার্কস পাইলে আর 0.75 কাটা, স্টিল দেখবা তোমার প্লাস 1.75 মার্কস অ্যাড হলো। ব্যাস, এটা তোমার ভ্যালুয়েবল। এবং তোমার দেখবে এইরকম ভাবে তুমি যদি দাগাও, তুমি এমসিকিউতে হচ্ছে একদম কি করবা, একদম ভালো করবা। আর আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেটা না বললেই নয়, এমসিকিউ দাগানোর সময় সাবজেক্ট কোড ফিল আপ করতে হয়। সাবজেক্ট কোড কি ভাই, ফিজিক্সের একটা কোড ফিল আপ করতে হয়, কেমিস্ট্রির একটা কোড ফিল আপ করতে হয়, বায়োলজির একটা কোড ফিল আপ করতে হয়, ম্যাথের একটা কোড ফিল আপ করতে হয়। কোড কিন্তু ফিল আপ করো না, তো কিন্তু সমস্যা হতে পারে। আগে কোড ফিল আপ করতে হয় প্রত্যেকটা সাবজেক্টের। এবং ডিউতে কয়টা সাবজেক্ট দাগানো যায়, 4টা। প্রশ্ন আসবে কয়টা সাবজেক্ট থেকে, 6টা সাবজেক্ট থেকে, তাহলে তুমি দাগাবা কয়টা, তুমি কিন্তু 4টাই দাগাবা। 4টার বেশি তুমি যদি দাগাও সাবজেক্ট, তোমার কিন্তু উত্তরপত্র বাতিল, বুঝছো? এবার আরেকটা কাহিনী আছে, এইচএসসি তে তোমার চতুর্থ বিষয় বা ফোর্থ সাবজেক্ট যেটা ছিল, একমাত্র সেইটার বদলে তুমি বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা দাগাইতে হবে। আমি একটা এক্সাম্পল দিই, যেমন আমার ফোর্থ সাবজেক্ট ছিল বায়োলজি, ফ্র্যাঙ্কলি বলি, তাহলে আমার যেহেতু ফোর্থ সাবজেক্ট ছিল বায়োলজি, তাহলে আমার মেইন সাবজেক্ট ছিল হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, তাহলে আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মাস্ট দাগাইতে হবে। আর আমি চাইলে বায়োলজির বদলে বাংলা অথবা ইংলিশের যে কোনো একটা দাগাইতে পারবো। এখন ধরো তোমার ফোর্থ সাবজেক্ট হচ্ছে ম্যাথ, তাহলে তোমার ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মাস্ট দাগাইতে হবে, ম্যাথের বদলে তুমি চাইলে বাংলা অথবা ইংলিশের যে কোনো একটা সাবজেক্ট দাগাইতে পারবা। বা তোমার যদি ফোর্থ সাবজেক্ট থাকে বায়োলজি, শুধু বায়োলজির বদলে বাংলা অথবা ইংলিশের যে কোনো একটা দাগাইতে পারবা।
এটা কিন্তু মাথায় রাখবা। উল্টাপাল্টা যদি করো, যেমন আমার 4 সাবজেক্ট ছিল ধরো বায়োলজি, আমি কি করলাম ম্যাথের বদলে ধরো বাংলা দাগাইলাম, আমার কিন্তু উত্তরপত্র বাতিল হয়ে যাবে। একমাত্র 4 সাবজেক্টের বদলে তুমি হচ্ছে বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারবা। ক্লিয়ার? এখানেও কিছু কথা আছে ভাই, তোমার কাছে মনে হইতে পারে ভাই আমি তো বায়োলজি পারি না, আমি বাংলা বা ইংলিশ দাগাই, বা আমি তো ম্যাথ একটু কম পারি, আমি বাংলা বা ইংলিশ দাগাই। বিশ্বাস করো, তুমি সারা বছর যেই বায়োলজি পড়ছো ওইটুকু পড়া দিয়েই দেখবা তুমি বাংলা বা ইংলিশের থেকে অনেক বেটার বায়োলজি পারতেছো। এটা আমার ফ্রেন্ডের সাথে হয়েছে। আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হয় একটা ফ্রেন্ড, ও বায়োলজির বদলে, ওর 4 সাবজেক্ট ছিল, বায়োলজির বদলে সে ইংলিশ দাগাইছে, দাগায় পরীক্ষা দিয়ে এসে আফসোস করতেছে, কারণ ইংলিশ পড়ে নেই আসলে অ্যাডমিশনের টাইমে। আফসোস করতেছে যে এর থেকে বায়োলজি দাগাইলেই ভালো হতো, আর আমাদের সময় বায়োলজি মোটামুটি ইজি প্রশ্নই আসছে। পরে আফসোস করছে রেজাল্টের পরে। তার মানে বুঝছো, সারা বছর তুমি যদি বাংলা বা ইংলিশ খুব ভালো না পড়ো, বা অ্যাডমিশনের সময় যদি বাংলা বা ইংলিশের ভালো প্রিপারেশন না নিয়ে রাখো, তুমি ভাই বাংলা ইংলিশ দাগাও না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাগাবে। এটা আমি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এটাই তোমার জন্য অ্যাটলিস্ট বেটার হবে। পরীক্ষার হলে অনেক কিছুই মনে হবে যে আমি বায়োলজি না দাগাই একটা কাজ করি, আমি ইংলিশ দাগাই, ম্যাথ না দাগাই ইংলিশ দাগাই, বাট দেখবা ম্যাথ না দাগাই যে ইংলিশ দাগাতে যাচ্ছ, ইংলিশ দেখবা আরো কঠিন লাগতেছে তোমার কাছে, কারণ তুমি তো সারা বছর পড়োই না ইংলিশ বাংলা। সো একদম যাদের প্রিপারেশন নাই, বাংলা ইংলিশের কোনো প্রিপারেশন নাই, তুমি ভাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাগাও, এর বাইরে দাগানোর কিছু নেই। এবং আরো কিছু ব্যাপার আছে, তুমি যদি বায়োলজি স্কিপ করো, তুমি কিন্তু ঢাবিতে ভালো মার্কস পাইলেও কিন্তু তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে ফার্মাসি, মাইক্রোবায়োলজির মতো ভালো ভালো সাবজেক্ট কিন্তু মিস করবা যদি বায়োলজি না দাগাও। সেম ভাবে তুমি যদি ম্যাথ না দাগাও, তুমি সিএসসি, ট্রিপলি সহ ইঞ্জিনিয়ারিং অনুষদের যে বিভিন্ন সাবজেক্টগুলো আছে ঢাবিতে, সেগুলো কিন্তু মিস করবা। আর এইগুলোই তো ভালো সাবজেক্ট। এই জন্য বায়োলজি ম্যাথ দুইটা দাগানোটাই বুদ্ধিমানের কাজ। বুঝাইতে পারছি? ওকে, এবার চলে আসা হচ্ছে ভাই রিটেনের টাইম ম্যানেজমেন্ট কেমনে করবো। আচ্ছা, রিটেনের টাইম ম্যানেজমেন্ট হচ্ছে খুবই ইজি। রিটেনের টাইম ম্যানেজমেন্ট হচ্ছে তোমার 45 মিনিট পর তোমার এমসিকিউ নিয়ে নিছে, তোমার মাথার এখন টেনশন নাই, এখন শুধু সিকিউর জন্য। সিকিউতে যে 40 মার্কসের রিটেন, এখানে মূলত 16টা প্রশ্ন হয়, প্রত্যেকটা প্রশ্নে আড়াই করে থাকে। কত করে থাকে? প্রত্যেকটা প্রশ্নের হচ্ছে আড়াই মার্কস করে থাকে, তাহলে আড়াই ইন্টু 16 অর্থাৎ 40টা। এগুলো একদম প্রিসাইজ করে লিখবা, একদম প্রিসাইজ করে। ফিজিক্স 4টা রিটেন, কেমিস্ট্রি 4টা রিটেন, ম্যাথ 4টা রিটেন, বায়োলজি 4টা রিটেন, একদম প্রিসাইজ করে লিখবা, টু দা পয়েন্টে লিখবা। যেমন ধরো বায়োলজিতে প্রশ্ন আসছে পোয়াসিয়ার হচ্ছে 5টা শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো, তোমার এটা লিখতে হবে না পোয়াসিয়ার 5টা শনাক্তকারী বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো, এই এক লাইন লিখতেও তোমার 1 মিনিট চলে গেছে। এত সময় তুমি অ্যাডমিশনে পাবে না। ডিরেক্ট আমি কি করতাম, আমি হইলে কিভাবে লিখতাম, দাগ দিয়ে আমি কিছুই লিখতাম না, কারণ প্রশ্ন তো বলে দিয়েছে পোয়াসিয়ার বৈশিষ্ট্য লিখতে, আমার কেন লিখতে হবে যে নিচে পোয়াসিয়ার বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। এত সময় নাই, দাগ দিয়ে লিখে দিতাম যে পোয়াসিয়া হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, এটার হচ্ছে তোমার কাণ্ড, মধ্যপর্ব হচ্ছে ফাপা, হাবিজাবি যা আছে 5টা পয়েন্ট। আমার কথা কি বুঝাইতে পারছি? ধরো তোমাকে বলছে যে চাপ দেওয়া আছে ফিজিক্সে, ধরো ফিজিক্স বা কেমিস্ট্রিতেও সেম, ধরো প্রেসার দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, গ্যাসের মূল সংখ্যা দেওয়া আছে, সার্বজনীন গ্যাস ধ্রুবক তো জানোই, বললো যে টেম্পারেচার বের করো, কথার কথা পিভি ইজিক্যাল টু এনআরটি দিয়ে ম্যাথ আসছে, তুমি ঢং করে লিখতেছো এখানে পি ইজিক্যাল টু এত, প্রশ্নে ভি ইজিক্যাল টু এত, এন ইজিক্যাল টু এত, আর ইজিক্যাল টু এত, অতএব পিভি ইজিক্যাল টু এনআরটি এত। এত টাইম নাই ভাই, অ্যাডমিশন, এটা এইচএসসি পরীক্ষা না, অ্যাডমিশন। অ্যাডমিশনের টিচাররা জানে যে পি কত, ভি কত, এটি প্রশ্ন দেওয়া আছে, তুমি ডিরেক্ট কি করবা, ডিরেক্ট লিখবা পিভি ইজিক্যাল টু এনআরটি, দেন তোমার পি এর যে মান আছে ডিরেক্ট তুমি 1 লাইন 2 লাইনও যদি ম্যাথ করতে পারো কোনো সমস্যা নেই, তুমি ফুল মার্কস দিবে, এটা অ্যাডমিশন, ফুল মার্কস দিবে। পি এর মান বসাইলা, ভি এর মান বসাইলা, ব্যাস তোমার অ্যান্সার চলে আসলো ধরো কিছু একটা। এইভাবে একদম প্রিসাইজ করে হচ্ছে অ্যান্সার করবা, তাইলে একমাত্র তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবা, ফুল মার্কসও পাবা এবং ভালো করতে পারবা। ফুল মার্কস বলতে অনেক বেটার মার্কস পাবা। তুমি যদি ঢং করো পি এত দেওয়া আছে প্রশ্নে, ভি এত দেওয়া আছে, এটি করলে তুমি দেখবা যে 16টা প্রশ্নের মধ্যে 4-5টা প্রশ্নের অ্যান্সার করেই তোমার দেখবা 45 মিনিট শেষ, খাতা নিয়ে গেছে। বুঝছো? এটা সৃজনশীলের গ ঘ না, এটা অ্যাডমিশন। তো একদম টু দা পয়েন্টে, যত কম লেখায় পারা যায়, 1 লাইনে অ্যান্সার পারলে 1 লাইনে ভাই তুমি দাও। ছবি আঁকতে বললে এক পেন্সিলের এক দাগ দিয়েও তুমি 30 সেকেন্ডে যা আসে হাতের মধ্যে লেখা দাগায় ফেলো, দ্যাটস ইট, তুমি অ্যাডমিশনে আগায় থাকবা, বিলিভ মি। আর কোনো প্রশ্নে পড়ে থাকো না, যদি মনে হয় যে একটা প্রশ্ন কঠিন স্কিপ করো, পরেরটায় চলে যাও, তুমি পুরাটা একবার আগে পড়ো, দেন তোমার কাছে তখন দেখবা যে পরবর্তীতে যেই প্রশ্নটা তুমি পারো না, তখন তোমার হাতে সময় থাকলে সেখানে সময় দাও। এইভাবে করে করো, ইনশাআল্লাহ হচ্ছে তুমি একদম ভালো করবা। ঠিক আছে? এই যে স্ট্র্যাটেজিটা দিলাম, এই স্ট্র্যাটেজিটা তুমি যদি ফলো করো, এটা একদম প্রুভেন স্ট্র্যাটেজি। এই প্রুভেন স্ট্র্যাটেজি ফলো করলে ইনশাআল্লাহ ঢাকা ইউনিভার্সিটির টাইম ম্যানেজমেন্ট একদম দুর্দান্ত হবে, তুমি একদম টপ লেভেলের রেজাল্ট করতে পারবা। ঠিক আছে? তো এই স্ট্র্যাটেজিটা ফলো করো, বন্ধুদের সাথে হচ্ছে শেয়ার করো, আর পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই পরীক্ষা দিয়ে এসে আমাদেরকে জানাইতে একদমই ভুল করো না। ধন্যবাদ সবাইকে।